নমস্কার। আবার হাজির হলাম আপনাদের অনুরোধের গল্প নিয়ে। আজ আপনাদের শোনাব আশাপূর্ণা দেবীর সেই বিখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। তবে গল্পে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ জানিয়ে রাখি, এই চ্যানেলটিকে সমৃদ্ধ করতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী অংশ প্রকাশের সঙ্গে সঙ্গে আপনি শুনতে পাবেন। তো চলুন শোনা যাক আজকের গল্প, সেই ধারাবাহিক উপন্যাস প্রথম প্রতিশ্রুতির অধ্যায় 24। নীলাম্বর বাড়ুজ্যে নিত্য নিয়মে সন্ধ্যা গায়ত্রী, আহ্নিক পূজা ইত্যাদি সেরে গৃহদেবতা নারায়ণ শিলার প্রসাদী বাতাসা দুখানি মুখে দিয়ে জল খেয়ে হাঁক দিলেন, সদু, আরে অসদু, আজ আর আমার জল খাবার গোছাস নে, শরীরটা তেমন ভালো নেই। সদু তখন মামার জন্য দুটি চাল ভাজায় তেল নুন মাখছিল। ঘরে ক্ষীরের তক্তি আছে, আছে নারকেল কোড়া, ওতেই হবে। আজকাল রাত্রে আর বেশি কিছু খান না। মামার কথায় বেরিয়ে এসে সদু বলে, কেন মামা, শরীরে আবার তোমার কি হলো? কি জানি, তেমন খিদে নেই রে। বলে যথারীতি বেনিয়ানটি গায়ে এঁটে চাদর কাঁধে ফেলে নিত্য নিয়মিত রাত চড়তে বেরিয়ে যান নীলাম্বর। সত্যবতী ঘর থেকে বেরিয়ে এসে বলে, ও ঠাকুরজি, শরীর খারাপ যদি ঠাকুর আবার এই শীতের রাত্রিরে বেরুলেন কেন গো? কেন বেরুলেন তা তুই তো নিজে জিজ্ঞেস করতে পারতিস বউ। শোনো কথা, আমি কি কথা কই? ও, তা বটে। আচ্ছা ঠাকুরজি, ঠাকুর বেড়াতে বেরোলেই তুমি অমন হাসো কেন বলো তো? উনি কোথায় যান? ও মা, হাসি আবার কখন রে? কোথায় আর যাবেন, যান বোধহয় ওই দাবা পাশার আড্ডায়। তা শরীর খারাপ হলেও যেতে হবে? ঝড় বৃষ্টি বজ্রঘাত, কোনো মতেই তো কামাই চলবে না। বারণ করতে পারো না তোমরা? কি বললি? বারণ? ও বাবা, ও আকর্ষণ জমের আকর্ষণের বাড়ারে। আমি ঠাকুরের সঙ্গে কথা কইলে না, ঠাকুরের ওই মারাত্মক নেশা ছাড়িয়ে দিতাম। হ্যাঁ, তাই নাকি? তা সেই চেষ্টা না হয় করিস। নিজে না বলতে পারিস, বরকে দিয়ে বলাস। সে তো উপযুক্ত ছেলে, বাপের ওই বদ নেশা যদি ছাড়াতে পারে। কথাটা যে সত্যর মনে লাগলো তা নয়, বরং সদুর কথার মধ্যে সে একটা প্রচ্ছন্ন কৌতুকের আভাস পেল। তার শ্বশুরের এই আড্ডার আকর্ষণটা যে ঠিক দাবা পাশার আড্ডা নয়, এই সন্দেহই বদ্ধমূল হল। তাই রাত্রে ঘরে ঢুকেই প্রথম কথাটাই পারে সত্য। আচ্ছা, রোজ রাত্রিরে ঠাকুর কোথায় যান বলো তো? হ্যাঁ, কিছুদিন হলো রাত্রির অধিকার পেয়েছে সত্য, তবে সেটা সদুরই প্রচেষ্টায়। আর সদুর প্রচেষ্টাটা নবকুমারের প্রতি করুণাতেই, নইলে বউ তো কিছুতেই হেলেনা দোলে না। এদিকে নবকুমার তখন স্বপ্নে বিভোর। এহেন সত্যের প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না, তাই থতমত খেয়ে বলে, কোথায় আবার, তুমি জানো না? না, জানলে তোমায় শুধাতাম না। নবকুমার গম্ভীর হয়ে গিয়ে বলে, বাপ গুরুজন, তার কথা নিয়ে আলোচনা না করাই ভালো। সত্য ভুরু কুঁচকে বলে, গুরুজনের নিন্দে করাই না হয় ভালো নয়, কিন্তু গুরুজনের কথা কওয়াও দোষ। এ তো নিন্দেরই কথা। বামুনের ছেলে হয়ে বাগদিপাড়ায় যাওয়া,
তাদের হাতে পান জল খাওয়া, এসব কি আর খুব গুণের কথা? বাগদি পাড়ায় যাওয়া, তাদের হাতে পান জল খাওয়া। সত্য যেন থতমত খায়, বলে, ও কথার মানে কি? মানে আবার কি? মানে যদি না বোঝো তো নাচার। বাপের সম্পর্কে স্পষ্ট করে কি আর বলবো? কথায় বলে না, পিতা স্বর্গ পিতা ধর্ম। নইলে পথে ঘটে যখন উল্লাসী বাগদিনীকে দেখি, তখন কি আর রাগে ব্রহ্মাণ্ড জ্বলে যায় না? কিন্তু কি করব, মনকে প্রবোধ দিতেই হয়, ভাবতে হয় যতই হোক মাতৃতুল্য। পূজনীয় পিতৃদেব সম্পর্কে কিছু বলবো না বলেও সবটুকু নবকুমার বলে ফেলে। নিশ্চিন্ত হয়ে স্ত্রীকে সমাদর করে কাছে টানতে চায়, কিন্তু এ কি? সহসা প্রস্তর প্রতিমায় পরিণত হলো কেন? নবকুমার অনুভব করল, সত্যি সত্যিই সত্যর সর্বশরীর যেন পাথরের মতোই কঠিন হয়ে উঠেছে। বার দুই চেষ্টার পর নবকুমার হতাশ হয়ে বলে, আরে হলোটা কি তোমার? সারা দিনের পর একটু সুখ দুঃখের কথা কইব, একটু হাসি আনন্দ দেখব। এবার সত্য রুদ্ধস্বরে বলে, হাসি আনন্দ তো কুমোর বাড়ির হাঁড়ি কলসি নয় যে ফরমাস দিলেই পাওয়া যায়। হাসি আনন্দের মতন মন না থাকলে। নির্বোধ নবকুমার পরিহাসের চেষ্টায় বলে, আরে তাই এতে তোমার মন খারাপের কি আছে? আমি তো আর কোনো বাগদিনের সঙ্গে ভালোবাসা। থামো থামো। ধিক্কার দিয়ে সত্য গায়ের কাঁথাটা টেনে গলা পর্যন্ত ঢেকে ওদিকে মুখ করে শুয়ে বলে, ওই ঘেন্নার কথা নিয়ে হাসি ঠাট্টা করতে তোমাদের লজ্জা করে না? ছি, আমি কিন্তু এই স্পষ্ট বলে দিচ্ছি, এরপর থেকে যদি ঠাকুরকে আমি শ্রদ্ধা ভক্তি না করতে পারি, দূষণা আমায়। হ্যাঁ। ঘৃণায় লজ্জায় সত্যর সমস্ত রক্তকণা যেন ছি ছি করে উঠছে। এই বয়সে এই প্রবৃত্তি, আর সবচেয়ে আশ্চর্য কথা, এরা সবাই সে কথা জানে। অথচ সত্য নির্বোধ, সত্য ন্যাকা। তাই এতদিন দেখেও শ্বশুরের এই রাত চড়ার অর্থ কোনোদিন সে আবিষ্কার করার চেষ্টা করেনি। সত্যরা ঘুমিয়ে পড়ার পর যে তিনি বাড়ি ফেরেন, এ কথা তো বরাবরই দেখেছে। তার মানে বোঝেনি। না, এ শ্বশুরকে সে আর ভক্তি শ্রদ্ধা করতে পারবে না। তাতে সত্যকে যে যা বলে বলুক। তার সর্বশরীর আলোড়ন করে প্রবল একটা কান্নার উচ্ছ্বাস আসে, আর এই দীর্ঘকাল পরে বাপের ওপর তীব্র অভিমানে হৃদয়টা বিদীর্ণ হতে থাকে। এই সংসারে এসে অনেক নীচতা, অনেক ক্ষুদ্রতা, অনেক হৃদয়হীনতা দেখেছে সত্য। এ সবই এদের অশিক্ষা কুশিক্ষার ফল বলে সহ্য করে নিয়েছে। কিন্তু আজকে এই একটা বুড়ো লোকের চরিত্রহীনতার নোংরামি তাকে যেন আছড়ে আছড়ে মারছে। তাই যে সত্য উৎপীড়নেও কখনো কাঁদে না, আজ সে কেঁদে বালিশ ভিজিয়ে বলতে থাকে, বাবা গো, 10টা নয় 5টা নয়, আমি একটা মাত্র মেয়ে তোমার। তুমি না দেখে না শুনে এমন ঘরেও দিয়েছিলে। এত তুমি বিচক্ষণ, আর এই তোমার বিচার। অনেকক্ষণ কেঁদে কেঁদে এক সময় ঘুমিয়ে পড়ে সত্য। যথারীতি ভোরে উঠে স্নান শুদ্ধ হয়ে নারায়ণের ঘরের গোজ করতে ঢুকল সত্য ভারাক্রান্ত মনে। আর অভ্যাস মতো চন্দন পাটাখানা টেনে নিয়ে চন্দন ঘষতে গিয়েই কথাটা একটা বিদ্যুৎ শিহরণ এনে দিল ওর মধ্যে। সত্যর এই যত্ন করে চন্দন ঘষা, ফুল তুলসী বাছা, ধূপ ধুনোয় ঘর ভর্তি করে তোলার মূল্য কি? এসব উপকরণ নিয়ে পুজো করবেন তো
ওই নীলাম্বর বাড়ুজ্যে। তার আবার কাশির ধাত বলে প্রাতঃস্নান করবেন না। হাত মুখ ধুয়ে তসর ধুতিখানা জড়িয়ে এসে পুজোর আসনে বসবেন। হাঁটুতে মুখ রেখে হাত গুটিয়ে চুপ করে বসে থাকে সত্য। ফুল তোলা হয় না, তুলসী চয়ন হয় না। অনেকক্ষণ পরে সৌদামিনী কি কাজে এদিকে এসে থমকে দাঁড়িয়ে পড়ে বলে, কি হলো বউ, অমন করে বসেছে? সত্যবতী নির্বাক। সদু ব্যগ্রভাবে দরজার চৌকাঠ অবধি এগিয়ে এসে বলে, শরীর খারাপ করেছে নাকি? সত্য মাথা নাড়ে। তবে ও, বাপের বাড়ির জন্য মন উতলা হচ্ছে বুঝি? সত্যি তো, কত কাল হয়ে গেল। সত্য হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে ওঠে, বাপের বাড়ির জন্য মন উতলা হতে কখনো দেখেছো ঠাকুরজি, তাই বলছো? তা দেখিনি বটে। ও, তাহলে বরের সঙ্গে কোঁদো। বকো না ঠাকুরজি, অত তুচ্ছ ব্যাপারে তোমাদের বউ হারে না। আমার মন ভালো নেই, আর আজ থেকে আমি পুজোর ঘরের কাজ আর করব না। ওমা, সে কি কথা বউ? হ্যাঁ, ওই কথা ঠাকুরজি। দেখো, গুরুজনের কথায় বলতে কিছু চাইনে, কিন্তু ঠাকুর এসে পুজোর আসনে বসবেন মনে করে পুজোর গোছ করবার প্রবৃত্তি আমার হয়ে যাচ্ছে। হ্যাঁ। ও কি সর্বনেশে কথা বউ, মামির কানে গেলে আস্ত থাকবি? এ সংসারে আর আস্ত থাকবার বাসনা আমার নেই ঠাকুরজি। সদুর অনেক বয়স হয়েছে, এসব ব্যাপার তার কাছে কিছুই নয়। আশেপাশে অহরহ দেখতে দেখতে হাড় মাস কালি। কাজেই নিজের স্বামী পুত্র ব্যতীত আর কারো চরিত্রহীনতায় যে এত বিচলিত হওয়া সম্ভব, এ যেন সদুর বোধের বাইরে। তাই এ নিয়ে বেশি বাড়াবাজি না করে বলে ওঠে, আচ্ছা বেশ, আমি চট করে চানটা সেরে গুছিয়ে দিচ্ছি, তুমি চলে এসো। রাগ করো না ঠাকুরজি, বলছি তো আমার মন কিছুতেই নিচ্ছে না। বরং তোমার কি কি কাজ আছে দেখিয়ে দাও, আমি করছি। কিন্তু পুজোর ঘরের তুলসী চন্দনের দায় না হয় সদু আজ সামলালো। বধূ জনচিত আরো যে একটা কাজ রয়েছে এই সকালবেলাকার, সে দায় কে সামলাবে? সকালবেলা জল মুখে দেবার আগে শ্বশুর শাশুড়ির পদবন্দনা সত্যর নিত্য কর্ম পদ্ধতির একটা অঙ্গ। এলোকেশেই শিখিয়েছেন সদু মারফত। অবশ্য সত্য সে শিক্ষা মেনেই চলেছে এ যাবৎ। কিন্তু আজ সত্যর ভয়ানক এক দুঃসাহসিক সংকল্প। আস্ত তাকে না থাকতে হয় সে ভালো, তবু ওই অপবিত্র মানুষটার পায়ের ধুলো মাথায় সে নেবে না। এলোকেশীয় নিত্য সকালবেলা স্নান সেরে এসেই পুজোর ঘরে ঢোকেন। সাংসারিক কাজের তো কোনো দায় নেই, সদু আছে, বউ আছে, আর এলোকেশীর আছে দেবদ্বিজে পরমা ভক্তি। নীলাম্বর সারা সকালটা ওইখানেই থাকে। চণ্ডীর পুঁথি পড়েন, মহিমনস্তব আওড়ান। কর্তাগিন্নির যাবতীয় বিশ্রাম ভালাপ এইখানেই, কারণ সে আলাপের যেটা প্রধান সময়, সে সময়টা এলোকেশীর হাতের বাইরে। মশারি বক্তৃতার উপায় কোথায়? তাই এইখানেই রোজ একত্রে দুজনকে প্রণাম করে যায় সত্য। কিন্তু আজ আর সত্যর দেখা নেই। এলোকেশী কিছুক্ষণ পরে সদুকে ডেকে বিরক্ত ব্যঞ্জক স্বরে বলে, হ্যাঁ রে সদু, আজ আর নবাব নন্দিনীর দেখা নেই যে, গেলেন কোথা? ব্যাপার বুঝতে সদুর দেরি হয় না। সে বলে, যাবে আর কোথায়, ওই তো ওইদিকে।
তা ছেদ্দায় অছেদ্দায় দৈনিক একবার শ্বশুর শাশুড়ির পায়ে মাথাটা নোয়ানো, তা আজ থেকে বুঝি সে বরাদ্দ বন্ধ? সদু ওখানে গিয়ে ত্রস্তে ব্যস্তে বলে, কিরে বউ, এখনো পেন নামটা ঠুকে আসিসনি বুঝি? না। আরে শাশুড়ির টনক নড়ছে, যা চট করে সেরে আয়। না ঠাকুরজি, দুজনে একত্রে বসে একজনকে পেন নাম করলাম আর আরেকজনকে করলাম না, সেটা ভালো দেখায় না। ঠাকুরুন এদিকে আসুন, তখন হবে। সদু এবার বিরক্তি গোপন করে না, বলে, উফ, তোর আবার বড্ড বাড়াবাড়ি বেশি বউ। স্বভাব দোষ আর কটা বেটা ছেলের নেই? তালুই মশাইয়ের মতন দেবচরিত্র কি আর সবাই? তা বলে স্বভাব দোষের অপরাধে শ্বশুরের পাওনা পেন নামটা রদ হয়ে যাবে? বাবার কথা তুলে কাজ নেই ঠাকুরজি, তবে আমার যাতে মন নেয় না সে কাজ আমি করতে পারি না। এক হিসাবে উনি পতিত, হ্যাঁ, ওই শালগ্রামের পুজো ওর দ্বারা হওয়া উচিত নয়। সদু কিছুক্ষণ আর বাক শক্তি থাকে না, খানিক থবনে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে বলে, তোর মতো লেখাপড়া শিখিনি বউ, তাই এত কথা বোঝবার ক্ষমতা নেই। আমি সার বুঝি, যে যা করে করুক, আমার কর্তব্য আমি করে যাব। মনে অভক্তি পুষে ভক্তি দেখানোটাই কি কর্তব্য ঠাকুরজি? সদু চট করে এ কথার উত্তর দিতে পারে না, কি যেন একটা বলতে চায়, কিন্তু ইত্যবসরে পিছনে এসে দাঁড়িয়েছেন বাঘিনী এলোকেশী। বাঘিনীর মতো হাঁক পাড়েন, তা কর্তব্য অকর্তব্যের কথা কি হচ্ছে রে সদু? সদু চুপ, সত্যও চুপ। এলোকেশী ফের প্রশ্ন করে, কিরে, মুখে কথা নেই কেন? কি সলা পরামর্শ হচ্ছিল দুজনে শুনি? আর তুই আমার খাবি, আমার পরবি, আমারই বউ ভাঙাবি? হ্যাঁ, তুই কবে বিদায় হবি আমার সংসার থেকে? সদু হঠাৎ আজ বিচলিত স্বরে বলে ওঠে, সলা পরামর্শ আমি তোমার বউকে কোনোদিন দিই না মামি, সৎ পরামর্শই দিই, সত্যি মিথ্যে বউই বলুক না। ইদানিং সত্য যখন তখনই নিয়ম লঙ্ঘন করে বসে, তাই আজও ফস করে বলে বসে, সে কথা হাজারবার সত্যি, ঠাকুরজি আমাকে সৎ পরামর্শই দিতে এসেছিল, কিন্তু সে পরামর্শ আমার মনে ন্যায্য বলে না ধরলে, তা তুমি এদিকে এসেছো ভালোই হয়েছে। বলেই সত্য মুহূর্তে হাত বাড়িয়ে শাশুড়ির পায়ের ধুলো মাথায় নিয়ে বলে, যতই হোক তুমি সতীলক্ষ্মী। এই সতীলক্ষ্মী অবশ্য প্রথমটা বেশ কিছু হকচকিয়ে যান, তারপরে বলেন, এসবের মানে কি রে সদু? মানে বুঝতে আমিও অপরাগ মামি, বউ পারে তো নিজে বুঝিয়ে বলুক। সত্যি আজ সদুর ভারী রাগ হয়েছে। এ কি, সত্যর অনেক বুকের পাটা সে দেখেছে, দেখে মূর্ছিত হব হব হয়েছে, কিন্তু আজকের সঙ্গে যেন কোনো দিনের তুলনাই হয় না। কারণ সদু চলে যেতে যেতেও শুনতে পাই সত্য বলছে, বলতে মাথা কাটা গেলেও না বলে পারছি নে ঠাকুরানী, ঠাকুরের পায়ের ধুলো মাথায় ঠাকাবার প্রবৃত্তি আমার আর নেই, যতদিন না জানতাম ততদিন। না, কথার শেষাংশ শোনবার ক্ষমতা আর সদুর হয় না। ঝপ করে বিনা প্রয়োজনে একটা ঘোড়া নিয়ে ঘাটে চলে যায়। অনেকক্ষণ পরে ঘোড়া কাঁখে নিয়ে আস্তে আস্তে খিড়কির দরজায় দাঁড়ায়, দেখে না, কোনো শব্দ নেই, সব যেন নিথর। মনে হলো এটা কি শ্মশানের নিস্তব্ধতা? দাওয়ায় উঠে অবাক হয়ে গেল সদু, দেখে মাঝের ঘরের দরজার কাছে গোটা 2-3 গামছা বাঁধা পুটুলি,
আর মামা মামি দুজনে মিলে একখানা ছেঁড়া কাপড়ে একটা বড় ধামা বাঁধছেন। অবশ্য ধামাটা বোঝাই, কি আছে ঠিক বোঝা যাচ্ছে না। এটা অপ্রত্যাশিত। দেখে সদুর বুকের রক্ত হিম হয়ে যায়। এ কি, এই সময়টুকুর মধ্যে এত গোছগাছ হয়ে গেল, আর কেনই বা হলো? তাহলে কি এরা বউয়ের সঙ্গে না পেরে দেশত্যাগী হচ্ছেন? কথাটা তাই। এ আর এক অভিনব রূপ এলোকেশীর। সদুর সঙ্গে চোকাচোকি হতেই এলোকেশী বলেন, এবার ননদ ভাজে পণ্যের সংসার কর সদু, পাপি তাপিরা বিদায় হয়ে যাচ্ছে। সদু ঘোড়াটা নামিয়ে বসে পড়ে বলে, তুমি কি খেপেছ মামি? ও তো একটা পাগল, ওর কথা আবার ধর্তব্য। কি বললি? পাগল? ও আঝাড়া কেউটে। তুই আর বউয়ের হয়ে ওকালতি করতে আসিস নে সদু। এত বড় একটা মান্যিমান মানুষ পুত বউয়ের ধিক্কারে জীবন বিসর্জন দিতে যাচ্ছিল। অনেক বুঝিয়ে নিবৃত্তি করে যাচ্ছি এখন গুরু পাঠে। হ্যাঁ, তারপর যা আছে অদৃষ্টে। সদুর ইচ্ছে করছিল যে ছুটে গিয়ে বউকে বলে, ভালো চাস তো পায়ে ধরে মাপ চাইকে যা। কিন্তু না, সে জানে সে কথা বলা বৃথা। স্বয়ং বৈকুণ্ঠের নারায়ণ এলেও সত্যকে সমতে কিছুতেই আনতে পারবেন না। তবে অনেক গুণ আছে বউয়ের, কিন্তু ওই এক মহৎ দোষ, জেদ। মেয়ে মানুষের এত জেদ। তবে আজকের ব্যাপারটাকে সদু যেন কোনো দিক থেকেই সমর্থন করতে পারছে না। তাই সে চেষ্টাটা এদিক থেকেই করে। বলে, তা বাড়ি ছেড়ে তোমরা যাবে কেন শুনি? বাড়ি কি তোমার ছেলের বউয়ের? নীলাম্বর এতক্ষণে মুখ খোলেন। সে না হোক, যেখানে ওর মুখ দেখতে হবে সেখানে থাকবো না ব্যাস। তাহলে বাড়ি থেকে তো অমনি মুখে যাওয়া চলবে না। ডাল ভাত চড়িয়েছি, মুখে দিতে হবে। কি বললি? ডাল ভাত? না, এই ভিটে আমি আর জল গ্রহণ করব ভেবেছিস তুই? সদুর বুকটা ধড়ফড় করে ওঠে। মামির সঙ্গে সে অনেক কথা চালাতে পারে, কিন্তু মামা। অবশেষে সত্যর কথাই ঠিক হলো। কর্তাগিন্নি দেশত্যাগের সংকল্প বর্জন করে থেকেই গেলেন। তবে ভাত খাবার সময় একটু বেশি সাধ্য সাধনা করতে হয়েছিল সদুকে। নবকুমার দুজনের পায়ে মাথা খুঁড়ে রক্তগঙ্গা হতে চাইল, আর মায়ের পা ছুঁয়ে শপথ করল সে বউকে শাসন করে দেবে। এতদিনের মধ্যে নবু যা করেনি, আজ তাই করে বসল। দিনের বেলা বউয়ের সঙ্গে কথা কইল, কিন্তু বউকে কি বাগ মানাতে পেরেছিল নবু? না, পারেনি। বউকে খোসামত করে পায়ে পড়ে এ কথা কোনোদিন সত্যর মুখ দিয়ে বার করতে পারেনি যে আমার অন্যায় হয়েছে। শুধু শেষ পর্যন্ত যখন নবকুমার আত্মঘাতী হবার ভয় দেখিয়েছিল, তখন সত্য বলে উঠেছিল, ঘেন্না ধরে যাচ্ছে সবেতেই। পুরুষ না হয়ে মেয়ে মানুষ হয়ে জন্মাওনি কেন, এই বিধাতার রহস্য। আচ্ছা বেশ, ছেদ্দা শূন্য পেন নামে যদি তোমাদের এতই দরকার থাকে তো করব কাল থেকে সেই ন্যাকড়া। রাত্রে অবশ্য নবকুমারের ভিন্ন রূপ দেখেছিল সত্য। নবকুমার যেচে বলেছিল, আরে দূর, মা বাপকে শুনিয়ে শুনিয়ে একটু শাসন করতে হলো, বুঝলে না? নইলে তো বলবে ছেলে বউকে মাথায় তুলে রেখেছে। ও দেখো, আজ আমার কথা কইতে মন নেই, ক্ষমা দাও বলে পাশ ফিরে সত্য শুয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ ধড়মড়িয়ে উঠে বসে বলেছিল, আমি কলকাতায় যাব।
নবকুমার চমকে বলে, কি বললে? কলকাতায়? তুমি কলকাতায় যাবে? এতক্ষণে বুঝতে পারছি তোমার মাথাটা বিগড়েছে। কেন, মাথা না বিগড়লে বুঝি কেউ কলকাতায় যায় না? তোমার মাস্টারের মাথা খারাপ না? কি বললে? মাস্টার? মাস্টারের সঙ্গে তোমার তুলনা? আরে তিনি ব্যাটা ছেলে, একা যাচ্ছেন একা আসছেন, গিয়ে বন্ধুর বাসায় উঠছেন। তুমি এসবের কোনটা করবে? কেন, ব্যাটা ছেলে আমি নয়, তুমি তো। তা তুমি যেতে পারবে না? আমি তোমার সঙ্গেই যাব, বাসা করে থাকবো। মেয়ে মানুষ কলকাতায় যাবে? জাত ধর্ম আর কিছু থাকবে তাহলে? ঠাকুরের যদি এখনো জাত থেকে থাকে, শালগ্রাম নাড়ার অধিকার থেকে থাকে, আমারও কলকাতায় গিয়ে জাতের হানি হবে না। উফ, আবার সেই একই কথা। আরে পুরুষের 2.5 পা বাড়ালেই শুদ্ধ, মেয়ে মানুষের তাই হবে? আর তাছাড়া ওই চামড়া দেওয়া কলের জল খেতে হবে, তা জানো? সে খেতে হলে খাবো। সেখানের আরো 10 জন ব্রাহ্মণ সজ্জনের যা গতি হচ্ছে, আমারও তাই হবে। কেন, হালদার বাড়ির মেজ ছেলে যায়নি কলকাতায়? সে তো বউ নিয়ে যায়নি, তা মরা বউকে কি শ্মশান থেকে তুলে নিয়ে যাবে? তাছাড়া হালদারের ছেলে গেছে চাকরি করতে, তা তুমিও তাই যাবে? কি বললে? আমি? আমি যাব কলকাতায় চাকরি করতে? কেন নয়? তুমি যত ইংরেজি শিখেছ, এ তল্লাটে আর কেউ শিখেছে? শুধু বিদ্যে থাকলেই তো হবে না। কেন, তাহলে আর কি থাকা দরকার? এখন বিপদের সম্মুখে ফস করে সত্যি কথাটাই বলে বসে নবু। দরকার সাহসের। এবার সত্য মিনিট খানেক চুপ থেকে আবার ঝুপ করে শুয়ে পড়ে বলে, আচ্ছা বেশ, সেটা না হয় আমি যোগান দেব। কিন্তু এত বড় আশ্বাসেও কি বিশেষ কাজ হলো? না, হলো না। নবকুমার ক্রুদ্ধ প্রশ্ন করল, আর তাছাড়া পরের চাকরি করতে যাবই বা কেন? ঘরে কি আমার ভাতের অভাব? দেখে শুনে চালাতে পারলে পায়ের উপর পা দিয়ে বসে কাটিয়ে দিতে পারি, সেটা জানো? কি জন্যে করবো দাসত্ব? সত্য গম্ভীরভাবে উত্তর দিল, বসে খাবো এই বাসনা ঘোচবার শিক্ষে পেতেই যাওয়া দরকার তোমার। দেখো, আমার দ্বারা তা হবে না, এই স্পষ্ট বলে দিচ্ছি। আমিও স্পষ্ট তোমাকে বলে রাখছি, কলকাতায় আমি যাব যাব যাব। হ্যাঁ, মেয়ে মানুষ কলকাতায় গেলে আকাশের বজ্র এসে মাথায় পড়ে কিনা তা দেখার জন্য। কিন্তু সে দৃশ্য কবে দেখতে পেয়েছিল সত্য? তখনই কি? না, দেখতে তার আরো অনেক দিন লেগেছিল। ভিজে ন্যাকড়াকে তাতিয়ে শুকিয়ে সে ন্যাকড়ায় সলতে পাকিয়ে তবে প্রদীপ জ্বালাতে হলে একটু সময় লাগবে বৈকি। ততদিনে সত্য 2টি ছেলের মা হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত। আবার আসবো পরবর্তী অংশ নিয়ে আগামী অডিওতে। ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী অংশ প্রকাশের সঙ্গে সঙ্গে আপনি শুনতে পাবেন। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন লাইক দিয়ে। আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ শোনাব আশাপূর্ণা দেবীর সেই বিখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। তবে গল্পে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ জানিয়ে রাখি, এই চ্যানেলটিকে সমৃদ্ধ করতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী অংশ প্রকাশের সঙ্গে সঙ্গেই আপনারা শুনতে পাবেন। তো চলুন শোনা যাক আজকের গল্প
সেই ধারাবাহিক উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। আজ আপনারা শুনবেন পঞ্চবিংশ অধ্যায়। রাতে ঘুমোতে যাবার আগে মানুষ স্থির বিশ্বাস নিয়ে বলতে পারে না কাল সকালে সে আলো দেখবেই। তারা বলতে পারে না তারা ভরা বসন্তের মাঝখানে বজ্রের অভিশাপ নেমে আসবে না। না, জোর করে এসবের কিছুই বলতে পারে না মানুষ। সে জানে না কখন তার আশায় গড়া সুখের ঘরখানি তছনছ করে দিয়ে যাবে অতর্কিত মৃত্যুর নিষ্ঠুর থাবা। কে বলবে এই অনিয়মের দেবতা কোথায় বসে আছেন তার অমোঘ নিয়ম নিয়ে? তবু রামকালী কবরেজের সংসারের উপর্যুপরি দুর্ঘটনাগুলো দেশশুদ্ধ লোককে যেন হতচকিত করে দিল। আগুন লেগে বাইরের বড় আটচালা দুখানা ভস্মীভূত হয়ে যাওয়াটাতেও কেউ অতটা বিস্ময় বোধ করেনি। কারণ হতাশনের ক্ষুধাটা ভাগ্যের মার হলেও তার মধ্যে মানুষের অসতর্কতা অথবা মানুষের কারসাজির ছাপটা স্পষ্ট দেখা যায়। তাছাড়া রামকালীর উপর ভাগ্যের মারটা সেই প্রথম। কিন্তু না, রামকালীর আটচালায় আগুন লাগার মধ্যে কেউ শত্রুর কারসাজি আবিষ্কার করতে চায়নি। ওটা যে নিতান্তই অসতর্কতার ফল এটা সবাই বুঝেছিল। তার কারণ ব্যাপারটা ঘটেছিল এই যে এ বাড়ি থেকে আগুন সংগ্রহ করে নিয়ে যাওয়া কাছাকাছির প্রায় প্রতিটি পড়শির নিয়ম। নিজেদের প্রয়োজন মাফিক সময় এসে এ বাড়ির রান্নাঘর থেকে একখানা জ্বলন্ত কাঠ তারা নিয়ে যায়। ঘরে তাদের উনানে শুকনো নারকেল পাতা খটখটে ঘুঁটে অথবা সরু করে কুচনো কাঠকুচো ডালপালা সাজানো থাকে। এই জ্বলন্ত কাঠখানা এনে তাতে সংযোগ করতে পারলেই কাজ মিটে গেল। রামকালীর বাড়িতে নিত্য সকালে ৩-৪টে করে উনুন জ্বলে। পড়শিরা নিজেদের সংসারে আবার আগুন জ্বালাবার অযথা হাঙ্গামার কথা ভাবতে যাবে কেন? আর কাজটা তো ঝঞ্ঝাটে। শোলার কাঠি বানাও, চকমকি ঠোকো, সময় সাপেক্ষ ব্যাপার। তার চাইতে থাক। সে যাই হোক, সেদিনও যথারীতি ওই ও বাড়ির ঘোষাল গিন্নির বিধবা মেয়ে তরু প্রহরখানেক বেলা নাগাদ একখানা জ্বলন্ত কাঠ নিয়ে নিজেদের বাড়ি যাচ্ছিল। হঠাৎ দেখে ঠিক মাথার বরাবর খোলা আকাশে একটা দাঁড়কাক বিশ্রী করে ডেকে উঠল। এখন এই দাঁড়কাকের ডাক অপায়া এ আর কে না জানে। ঘোষালের মেয়ে তরুও জানত। আর তাছাড়া এও তার জানা ছিল যেদিন বৈধব্য দশা ঘটে সেদিন কোথায় যেন অনবরত দাঁড়কাক ডেকেছিল। তার উপর আজ আবার চতুর্দশী। তরুর বুকটা কেঁপে উঠল, তাড়াতাড়ি পা বাড়ালো। কিন্তু তাড়াতাড়ি যেতে আবার বাধা পেল। দেখল কাকটা যেন আরো নিচে নেমে এসে প্রায় তরুর মাথার উপরে একটা পাক খেয়ে ডেকে উঠল। এবার তরুর হিতাহিত জ্ঞান লোপ পেয়ে গেল। সে তৎক্ষণাৎ হাতের সেই জ্বলন্ত কাঠটা কাকের উদ্দেশ্যে ছুঁড়ে মারল। সেই জ্বলন্ত কাঠটা দাঁড় কাকের পালকাগ্রেও তো লাগলো না, বরং গিয়ে পড়ল রামকালীর বারবাড়ির বড় আটচালার মাথায়। বৈঠকখানা ঘর, চণ্ডী মণ্ডপ এসব রামকালীর পাকা কোঠা। কিন্তু কাজে কর্মে পুজো আর্চায় বেশি লোক সমাগমের প্রয়োজনে প্রকাণ্ড দুখানা বড় খড়ের আটচালা তিনি করিয়ে রেখেছিলেন পাশাপাশি। এখন অগ্নি দেবতার জোড়া নৈবেদ্য হলো সেই দুখানা। তরু শুধু অসতর্কই নয়, অন্যমনস্কও। কাঠখানা যে কোথায় গিয়ে পড়ল অথবা পড়ে কি করল সে সম্পর্কে খেয়াল না করে তরু আবার এ বাড়িতে ফিরে এসে আর একখানা জ্বলন্ত কাঠ নিয়ে বাড়ি ফিরল।
পরিণামটা সে টের পেল তখন, যখন লেলিহান আগুনের প্রচণ্ড শিখায় আর অজস্র ধোঁয়ায় আকাশ ভরে গেছে, আর পাড়াশুদ্ধ লোকের চিৎকারে আকাশ ছাড়িয়েছে। বোকা তরু এই বলে বুক চাপড়াতে উদ্যত হয়েছিল, ওগো, এ সর্বনাশ যে আমি ডেকে আনলাম। শুনতে পেয়ে তরুর কাকা ইশারায় চুপ চুপ বলে তাকে থামিয়ে দিল, কিন্তু আগুনকে থামানো গেল না। সকলে হায় হায় করতে লাগল। এই নিয়ে জল্পনা কল্পনার শেষ রইল না। এর ঠিক কয়েকদিন পরেই দিনতারিণী ঘাট থেকে চান করে এসেই হঠাৎ শরীর কেমন করছে বলে পক্ষাঘাত হয়ে পড়লে। পক্ষাঘাত পাতক রোগ, দিনতারিণীর তাও অজানা নয়। ছেলের দিকে তাকিয়ে তিনি অশ্রু কলঙ্কিত চোখের ইশারায় কাতর আবেদন করলেন তাকে তাড়াতাড়ি পার করতে। অবশ্য দিন তিনেক পরেই দিনতারিণী মারা গেলেন। অত বড় বদ্যি হয়েও যে মাকে বাঁচাতে পারলেন না, কেউ দুষল না রামকালীকে, বরং দিনতারিণীর ভাগ্যকে ধন্যে ধন্যে করতে লাগলো সবাই। বলল, হ্যাঁ, খুব গিয়েছে বুড়িটা, ভোগলো না ভোগালো না, এমন মৃত্যুই তো কাম্য। তবে এ কথাও বলতে ছাড়ল না, বছরটা একটু সাবধানে থেকো রামকালী, একে অগ্নির কোপ, তাই মহাগুরু নিপাত। না, সময়টা তোমার ভালো যাচ্ছে না রামকালী, একটু সাবধানে থেকো। মাতৃশ্রাদ্ধে রামকালী দান সাগর করলেন। সেই সমারোহে এলো সত্য, নবকুমারও এলো, রাসুই আনতে গেল। ঠাকুমা মারা যাওয়ার খবরে সত্যর প্রাণটা আকুলি বেকুলি করছিল। রাসুকে দেখে যেন স্বর্গের চাঁদ দেখল। এ সময় যে বাবা রাখুকে গিরি তাঁতিনিকে পাঠাননি, খুব ভালো করেছেন। 3.5 বছর পরে এই প্রথম বাপের বাড়ি যাওয়া। কিন্তু সত্যর দেহের অন্তঃপুরে তখন যে আর এক প্রথম সম্ভাবনার সূচনা দেখা দিয়েছে, সে কি সত্য জানত না, না বুঝতে পারেনি? তা সত্য না পারুক, কিন্তু সদু বুঝতে পেরেছিল। রণচণ্ডী মামিকে এই সূচনা মাত্রতেই জানাতে সাহস করেনি সদু। ভেবেছিল আর গোটা কতক দিন যাক, তেমন প্রবল লক্ষণ ধরা পড়লে আপনি জানবেন বুড়ি। এই সময় দিনতারিণীর বার্তা। সদু ভয় পেল। সে ভাবল, মামিকে বলি কি না বলি, কিন্তু আর বলা হয়ে উঠল না। শুধু যাত্রাকালে চুপি চুপি সত্যকে সাবধান করে দিয়েছিল, এই দেখ বউ, বাপের বাড়ি যাচ্ছিস দীর্ঘকাল পরে, কিন্তু একটু সাবধানে থাকিস, যেন বাঁধা গরু ছাড়া পাওয়ার মতো লাফঝাপ করিস নে, আমার বাবু সন্দেহ করছে। কেন, কি ঠাকুরজি? এই দেখো। কেন, স্পষ্ট করে না বললে বুঝতে হবে না? এদিকে তো পাকা গিন্নি। আরে সন্দেহ হচ্ছে, পেটে বোধহয় বাচ্চা টাচ্চা কিছু এসেছে, বুঝলি? তাই বলছি সাবধানে থাকা দরকার, কেমন? গরুর গাড়ির ভিতরে বসে ঘোমটার মধ্যে থেকে বারবার নবকুমারকে সত্য দেখেছে, যেন মানুষটাকে নতুন বলে মনে হয়। এ খবর ও কি পেলে? গরুর গাড়িতে বেশ ঝাঁকুনি লাগছিল। এক সময় তাই চুপি চুপি বলে ফেলে, পালকি আনলে না কেন বর্দা? কেন রে, খুব কষ্ট হচ্ছে না রে? আমি বলেছিলাম, তা খুড়োমশাই বললেন, কাজের বাড়িতে চারদিক থেকে আত্মকুটুম্ব আসবে, সবাইকে তো আর পালকি জোগানো যাবে না। বাপের ভিটে পা দিয়েই সত্যর মনে হয় যেন আর একটা জন্ম পার হয়ে এলো। কিন্তু কোথায় এলো?
ঠিক যে জায়গাটা থেকে চলে গিয়েছিল সেই জায়গাটাই কি? সেটা কি এখনো তেমনি পড়ে আছে, ফাঁকা খালি? হয়তো ছিল, হয়তো আছে, কিন্তু এই জন্মান্তর পার হয়ে আসা মেয়েটাকে কি এখন আর সেই খাঁজে ধরবে? কোনো মেয়েকেই কি ধরে? গত্যান্তরের সঙ্গে সঙ্গেই কি অন্তরের বিরাট একটা পরিবর্তন হয় না? যে মেয়েটা হয়তো উঠতে বসতে বকুনি খেয়েছে আর নিতান্ত অবহেলায় খেলায় খেলিয়ে বেরিয়েছে, এখন সে হয়ে ওঠে আদরের অতিথি, সমীহর কুটুম্ব। কোনখানে তবে মেয়েটা আশ্রয় পাবে? কিন্তু সে যাক, এত বড় কাজের বাড়ি, তবু বাড়ির ওরা সত্যর সঙ্গে সঙ্গে ফিরছে। সারদা, ভুবনেশ্বরী, শিবজয়ার নাতনি দুটো, এমনকি মক্ষদা পর্যন্ত। এখন সত্য কি খাবে, কোথায় শোবে, কোথায় বসবে, সত্যর কিছু চেয়ে না পাওয়া হলো কিনা, এইসব। আর ভুবনেশ্বরীর তো কথাই নেই। তার শাশুড়ি গেছেন মহা অসৌচ, ছুঁয়ে নেড়ে কিছু করবার ক্ষমতা নেই, তবু বলে বলেই যা পারে। তবে ব্যাপারটা ঠিক স্বস্তিকর নয়। এ যেন প্রতি মুহূর্তে মনে পড়িয়ে দেওয়া, তুমি হলে কুটুম্ব, তুমি হলে অতিথি। তাই এক সময় সত্য ঝেঁঝেই উঠল, আচ্ছা তোমরা কি চাও বলো তো? এখনই আবার শ্বশুরবাড়ি চলে যাই? বাবা, তোমাদের এই আদরের ঠেলা সামলানো আমার কম্য নয়। বাড়িতে তো আরো শ্বশুরতি মেয়ে এসেছে, কই তাদের নিয়ে তো হইচই করছো না? কথাটা সত্যি, আরো শ্বশুর ঘর করা মেয়ে এসেছে। ওই তো, ওই পুণ্যি এসেছে, কুঞ্জর দুই গিন্নিবান্নি মেয়ে এসেছে, শিবজয়ার মেয়ে এসেছে। মাফ করবেন, গল্প পাঠ ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করুন। রামকালীর যে ছোট খুড়ো নেই, তার তিনটে মেয়ে এসেছে। কুঞ্জ সহোদর বোনের মেয়েরাও এসেছে। তারা ঝাঁকের কই হয়ে রয়েছে, শুধু সত্যকে নিয়েই। ভুবনেশ্বরী মেয়ের এই ঝংকারে অপ্রতিভ হয়ে বলে, তারা তো সবাই পেরায় পেরায় আসে মা, তোর মতন কে আর এমন ঘর বসতে গিয়ে একেবারে 3-4টে বছর। ও, তা বুঝলাম, কিন্তু আছি তো দিন কত, কাজ মিটতেই তো আর পালাচ্ছি না। সে কথা হয়ে গেছে ওখানে। তখন না হয় মেয়েকে আদর কদর করো, কিন্তু এখন তো তোমার শাশুড়ির ছেড়ার তো, এখন মানায় মেয়ে নিয়ে সোয়াগ করা? ও, কদিন থাকবি তুই জানিস। থাকবো বাবা, থাকবো, মাস 2-3 অন্তত থাকবো, সে কথা হয়েছে। এই পুণ্যি, চল তো আমাদের সেই বটতলার খেলাঘরটা দেখে আসি, চল। বলেই পুণ্যির হাতটা চেপে ধরে প্রায় টেনেই বার করে নিয়ে যায় তাকে সত্য খিড়কির দৌড় দিয়ে। হ্যাঁ, এইখানেই সত্যদের শৈশবের খেলাঘর। প্রকাণ্ড একটা বুড়ো বটগাছ, ঝুড়ি নামিয়ে নামিয়ে খানিকটা জায়গা এমন একটি ছায়াপূর্ণ আশ্রয় গৃহ নির্মাণ করে রেখেছে যে 2-1 পশলা বৃষ্টি হয়ে গেলেও বোধ করি সেই গ্রামবাসীর মাথা ভিজবে না। আর রোদের কথাই তো নেই, প্রায় প্রবেশ নিষেধ। শ্বশুরবাড়ি যাবার কদিন আগে অবধি এখানে খেলেছে, তবে এখন এটা পরিত্যক্ত ভূমি, এখনকার ছোটদের অন্য খেলাঘর। তবে গাছের গোড়াটা এখনো ধুলো ভর্তি হয়ে থাকলেও সারি সারি ছোট্ট ছোট্ট উনুনগুলো এখনো পুরনো স্মৃতি বহন করে পড়ে আছে ক্ষত বিক্ষত দেহ নিয়ে। কিছুক্ষণ এই গাছের গোড়ায় বসে থাকলো সত্য চুপ করে, পুণ্যিও চুপচাপ। অনেকক্ষণ পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সত্য বলে, কি আশ্চর্য পুণ্যি, দেখছিস সবাই বদলে গেছে, সব বদলে গেছে, অথচ দেখ এই তুচ্ছ জিনিসগুলো না অবিকল আছে, তাই না? হ্যাঁ রে, সত্যি
যা বলেছিস। এই দেখ পন্নি, এই উনুনটা পুঁটির, এটা খেঁদির, এটা টেপির, এটা গিরিবালার, এটা সুশীলার, আর এইটা তোর, তাই না? পন্নি বলে, এইটা তোর ছিল, দেখ ভাঙা হাঁড়িগুঁড়িগুলো রয়েছে পাঁশকুড়ে। বসে থাকতে থাকতে হঠাৎ উঠে দাঁড়ায় সত্য। চরে পন্নি, আর দেখতে ইচ্ছে করছে না, বুকের ভেতরটা কেমন মোচড়ে উঠছে, চল। জানিস তো, মেয়ে জন্মটাই ছাই নয় রে পন্নি, আমাদের বিধেন দাতারাই ছাই। পরকোত্তর করে দিয়ে জন্মের শোধ পর করে দেবার হুকুম ভগবান দেয়নি। এই যে দেখ, তুই তো আমার চিরকালের বন্ধু, অথচ তোর বিয়েতে আসা হলো না। এ দুঃখ কি মলেও যাবে? যাবে না, তবু তো এলাম না। আচ্ছা, এসব কি ভগবান বলেছে বল? বিরাট কাজের বাড়িতে কে কোথায় ঠাঁই পেয়েছে কে জানে। মেয়েরা মেয়ে মহলে, পুরুষরা পার মহলে। কোঠা ঘরে সব জামাই কুটুম, আর নবনির্মিত আটচালার নিচে জ্ঞাতিগোত্তর। নবকুমার যে কোনখানে আছে সত্য তা জানে না। মাঝে মাঝে এখন সেটাই মনে পড়ছে। আহা, মানুষটা মুখ চোরা লাজুক, কোথায় যে কিভাবে আছে কে জানে। এসে অবধি তো একবারও দেখা হয়নি। ওদিকে বাবা সহস্র কাজে বেড়াচ্ছেন, বাবার সময় নেই যে জামাই নিয়ে তদারকি করে বেড়ান। থেকে থেকে শুধু সেই মানুষটার কথা মনে পড়ছিল সত্যর। একে বিয়ে বাড়ি নয় যে সবাই রঙ্গরসে মাতবে, মাতৃ দায় উদ্ধার বলে কথা। সবাই খেটে খেটে জেরবার হচ্ছে। এর মাঝখানে কার এ কথা মনে উদয় হবে যে সত্যর সঙ্গে সত্যের বরের দেখা করিয়ে দিই কোনো ছলছুতায়। আর তাছাড়া সত্যর বরকে দেখতে ইচ্ছা হবে এ চিন্তা তাদের মনে উদয়ও হবার কথা নয়। উদয় হচ্ছে এক ভুবনেশ্বরীর, কিন্তু সে তো সব দিকেই বন্দিনী। একে তো শাশুড়ি মরার নিয়ম নীতির দায়, আবার তার উপর মেয়ের ভয়ের দায়। ওরকম চেষ্টা করতে গেলে সত্য যে ক্ষেপে উঠবে না, এ প্রতিশ্রুতি কে দেবে ভুবনেশ্বরীকে? কিন্তু সত্যর মা কি সত্যকে সবটা বুঝে উঠতে পেরেছে? পারেনি। সত্য যে ছলছুতো খুঁজে বেড়াচ্ছিল এ তার ধারণার বাইরে। তা অবশেষে হয়ে গেল যোগাযোগ। নিয়ম ভঙ্গের যজ্ঞে মিটতে প্রায় সন্ধে হয়ে গেছিল। সত্য পুকুরঘাট থেকে আঁচিয়ে একবার নিজের মামার বাড়ি পর্যন্ত মামিদের সঙ্গে গিয়েছিল, আর জোর পায়ে ফেরার সময় নেড়ুর সঙ্গে পথে দেখা। নেড়ু দাঁড় করালো, মুখটা রহস্যে উদ্ভাসিত করে বলল, এই সত্য, তোর ভূতের ভয় আছে? ভূতের ভয়? কেন রে? হুম হুম, গেছো ভূতের ভয়? নির্ঘাত আছে, তাই না? আহা, নির্ঘাত আছে। এলেন আমার গণৎকার ঠাকুর রে। তোর ভয় নেই, ঠিক বলছিস? আচ্ছা বলতো, তোদের সেই বট গাছতলায় যেতে পারিস এখন? যেতে আর হয় না। জনমনীষী সেখানে যায় না। তুই যাস না সেইটা বল, তুইও কম খেলিস নি সেখানে। তা চল না, না হয় দেখিয়ে দিচ্ছি, একপর রাত অবধি বসে থাকতে পারি, তা জানিস? কথাটা বলেই গটগট করে এগিয়ে যায় সত্য নির্ভয় নিশ্চিন্তে। কিন্তু সেখানে প্রায় গভীর অন্ধকার। কিন্তু কে ওখানে? কে কে ওখানে? সত্য প্রায় চেঁচিয়ে উঠেছিল। সামলে নিল নেড়ুর ভয়ে। শুনতে পেলে আর রক্ষে থাকবে? ভয়ের কথাটা ঢাক পিটিয়ে বেড়াবে।
কিন্তু লোকটা যে এই দিকেই আসছে। কিন্তু হঠাৎ একটা সম্ভাবনায় পা থেকে মাথা অবধি একটা তড়িৎ প্রবাহ বয়ে যায় সত্যর। আর পরক্ষণেই সম্ভাবনাটা প্রত্যক্ষের মূর্তিতে দেখা দেয়। ইস, তুমি তুমি এখানে যে? জেনে বুঝেও বিস্ময়ের ভান করে সত্য। নবকুমার হতাশ গলায় বলে, কেন আর? তোমারই দর্শন আশায়। উফ, বাপের বাড়ি এসে একেবারে ডুমুরের ফুল হয়ে গেছো। লোকটা বাঁচলো কি মরলো একটু খোঁজও নেই। সত্য পুলক গোপনের চেষ্টায় হেসে ফেলে। আহা, কথার কি ছিঁড়ে যে, আমি তো খোঁজ করে বেড়াবো, তা একবার দেখা দেবে তো? অনেক মান অভিমানের পর সত্য হেসে বলে, তা যাক, কেমন লাগছে? খুব ভালো। মায়েরই বলছি, স্বপ্নেও ভাবিনি শ্বশুর বাড়িটা আমার এমন। বাবা, কি ঐশ্বর্যে, কি দবদবা। দেশটাও চমৎকার। মা গঙ্গা দেখলে প্রাণ জুড়োয়। তবেই বোঝো মেয়ে মানুষকে কতটি ত্যাগ করতে হয়। তা সত্যি। আর এসে অবধি সেই কথাই ভাবছি। বলতে গেলে তুমি তো একটি রাজকন্যে, সে তুলনায় আমি দুগ্গা দুগ্গা। ও কি কথা, তুমি হলে স্বামী, গুরুজন, রাজকন্যের কথা নয়। তবে হ্যাঁ, প্রাণটা হু হু করতে পারে কিনা বলো? 100 বার পারে, 1000 বার পারে। বলে নবকুমার অসম সাহসিকতায় ভর করে হাতটা বাড়িয়ে সত্যর কাঁধে একটা হাত রাখে। সঙ্গে সঙ্গে সত্য মেয়েলি সাবধানতায় চুপি চুপি বলে, এই সরে দাঁড়াও, কে কেমনে দেখে ফেলবে। এরপর আর তাহলে জনসমাজে মুখ দেখাবার জো রইবে না। তখন ওই খিড়কির পুকুর বই গতি হবে না। কেন, পরপুরুষ নাকি? সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে এসেছে। নবকুমার অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আকাশ পাতাল চিন্তা করে। তারপর সিদ্ধান্তে আসে, আর কিছুই নয়। মেয়ে অনেকদিন শ্বশুর ঘর করছে, মা বাপ এবার হাতে পেয়েই আটকে ফেলবে। হেসে খেলে পাড়া বেরিয়ে বেড়াচ্ছিল সত্য। এখানে আসার প্রাক্কালে সদু যে সন্দেহটা প্রকাশ করেছিল, সেটাকে চোখ বুজে অস্বীকার করে। ভিতরে যদি কোনো অস্বস্তির আলোড়ন, অজানা এক ভয়ের ছায়া ফেলেও থাকে, বাইরের আলোড়নে সেটা মুছে গেছে। চট করে কারো কোনো সন্দেহ আসেনি, কারণ সত্য কতক্ষণই বা কার চোখের উপর আছে। কিন্তু হঠাৎ একদিন সন্দেহ জাগল ভুবনেশ্বরীর। যে মানুষটার চোখ দুটো সহস্র কাজের মধ্যেও সত্যের চোখ মুখের কাছাকাছি আছে, সন্দেহ জাগতেই চুপি চুপি সারদার কাছে ব্যক্ত করল ভুবনেশ্বরী। আর সারদাও লক্ষ্য ঘনীভূত করে নিঃসংশয় হল। ব্যাস, মুহূর্তেই এমুখ থেকে অমুক, এ কান থেকে ও কান। গ্রাম শুদ্ধ মহিলা খবরটা জেনে ফেললেন এই একটা বেলার মধ্যেই। মহিলাদের মারফত পুরুষরাও। কিন্তু রামকালীর কানে উঠতে কিছুটা দেরি হয়েছিল, কারণ মাতৃবিয়োগের পর থেকে আর বাড়ির ভিতর শুচ্ছিলেন না রামকালী। তবে ভুবনেশ্বরী কোন উপায়ে এই ভয়ঙ্কর আনন্দের বার্তাটা তাঁর কানে পৌঁছে দেবে, উপায় হচ্ছে না। অথচ এই অপরিসীম আনন্দের ভারটা একা একা বহন করাও যেন কঠিন মনে হচ্ছে। দুদিনেই যেন 2 বছর হয়ে ওঠে ভুবনেশ্বরীর কাছে। তবু এ ইচ্ছেও হচ্ছে না আর কেউ বলে ফেলুক। তার কেবলই মনে হচ্ছিল এই মধুর সুন্দর ভয়ঙ্কর রমণীয় খবরটি ধীরে ধীরে একটি উপহারের মতো ধরে দেবেন স্বামীকে। এই বাসনায় মর্মরিত হয়ে ওঠে ভুবনেশ্বরী। কিন্তু না,
নিজ কণ্ঠে সে উপহার দেওয়া আর ঘটে উঠল না তার। রামকালীর খেতে বসার সময় হঠাৎ মোক্ষদা দুম করে বলে বসলেন। বললেন, শোনো, বললে তোমার মাথায় থাকবে কিনা জানি না, তবু বলা কর্তব্য তাই বলছি। তুমি দাদামশাই হতে চললে। রামকালী চমকে তাকালেন। কথাটা ঠিক যেন বোধগম্য হল না। মোক্ষদা এসব পছন্দ করেন না। অতএব তিনি আরো স্পষ্ট প্রখর ভাষায় বলে ফেলেন, আরে বাবা, বাংলা বই উর্দু ফার্সি তো বলছি না, বলছি যে 70 ছেলেপুলে হবে। হ্যাঁ। রামকালী সহসা বিষম খেলেন। জলের গ্লাসটা মুখে ঠেকিয়ে নামিয়ে রাখলেন। তারপর ঘাড় নিচু করে যেন পাতের ভাতের মধ্যে কথাটার অর্থ খুঁজতে লাগলেন। বিষম খাওয়া শেষ হলে মোক্ষদা আর একবার বলেন, আমি এই জানিয়ে দিলাম, এখন তোমার গুণবতী বেয়ানকে জানাবার কি ব্যবস্থা করবে তাই দেখো। ও মাগিকে তো আর দিয়ে থুয়েও মন পাওয়া যায় না। এক ঝাঁকা মন্ডা আর এক জ্বালা তেল দিয়েও পাঠিয়ে কাউকে, আর তার সঙ্গে পাদ্য অর্ঘ্য। আর রামকালী খেয়ে চলেছেন। ওদিকে ভুবনেশ্বরীর চোখে জল। যে খবর শুনে রামকালীর আহ্লাদে প্রাণ উথলে ওঠার কথা, সেই খবর দেওয়া হলো কিনা তার মৌনকালে। তার মনে হলো, কেন, খাবার সময় ছাড়া আর কি কথা বলা যেত না? আর তাছাড়া ভুবনেশ্বরীর আশা আকাঙ্ক্ষা আর উদ্বেগ আনন্দে কম্পমান হৃদয়টি আর দল মেলে বিকশিত হয়ে উঠতে পেল না। এবার মোক্ষদা শেষ অস্ত্রটি ত্যাগ করে বলে, আর একটা কথা না বলে বাঁচছি না। মেয়ে তোমার একদিন শ্বশুর ঘর করেও কিছুমাত্র বদলায়নি। হ্যাঁ, ও যে ধিঙ্গি সেই ধিঙ্গি। সাত সন্ধে মানে না, ডিঙানো মারানো গেরাজ্জি করে না, আগান বাগান ঘাট পুকুর ছিষ্টি মারিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আমি বারণ করতে গিয়ে শুধু হাস্যাস্পদ হয়েছি মাত্র। এখন তুমি দেখো যদি শাসন করতে পারো। কিন্তু এ কি হলো? রামকালীর কি আজ গলা দিয়ে ভাত নামছে না? তাই দেরি হচ্ছে খেয়ে উঠতে। মোক্ষদার এত অবসর নেই যে বসে থাকবেন। বলেন, বড় বৌমা দেখো তো শ্বশুর আর কিছু নেয় কিনা। বলে চলে যান মোক্ষদা। তার রাগ হয়েছে। মোক্ষদা চলে যেতেই রামকালী উঠলেন। দাওয়ার ধারে আঁচানোর জন্য চকচকে করে মাজা গাড়ু ও তার উপর পাট করা কাঁচা গামছা রক্ষিত আছে। তবু হঠাৎ কি ভেবে ঘাটে চলে গেলেন। কিন্তু যে জন্যেই যান, আজ ভুবনেশ্বরী ভয়ঙ্কর এক অসমসাহসিক কাজ করে বসল। দ্রুত পদে রান্নাঘরের পিছন গলির বেড়ার দরজা দিয়ে বেরিয়ে গিয়ে মেয়েঘাটের আবরু স্বরূপ আড়াল করা যে ঝোপ ঝাড়গুলো আছে, ঠিক তার পাশ দিয়ে এগিয়ে গিয়ে পুরুষ ঘাটের কাছ বরাবর দাঁড়িয়ে পড়ল। রামকালী হাত মুখ ধুয়ে ফেরার পথে চমকে দাঁড়িয়ে পড়ে বলেন, এ কি, তুমি এখানে? তা কি করব, চোরে কামারে তো দেখা নেই, একটা কথা বলার দরকার থাকলে। রামকালী প্রায় বিরক্ত স্বরে বললেন, তা এইটা কি কথার জায়গা? কখনটা পাচ্ছি তোমায়? আচ্ছা বেশ, তা কথাটা কি বলে নাও চটপট, চারিদিকে লোকজন। বলছি 70 কথা। ও হ্যাঁ, শুনলাম। ওর দিকে একটু লক্ষ্য রাখবে, বেশি দৌড়ঝাঁপ যেন না করে। যাও, বাড়ির মধ্যে যাও। ভুবনেশ্বরীর সর্বশরীর এক মুখ অভিমানে কেঁপে ওঠে। আস্তে আস্তে মুখ ফিরিয়ে সরে আসে। তার গতিভঙ্গির দিকে তাকিয়ে রামকালীর একবার মনে হয়, আর একটু নরম করে কথা বললে ভালো হতো।
এখন সত্যর শ্বশুরবাড়িতে খবর পাঠাতে কাকে নির্বাচন করা যায় তাই ভাবতে ভাবতে চণ্ডী মণ্ডপে গিয়ে বসলেন রামকালী। মোক্ষদা চলে আসেন, তোড়জোড় লাগিয়ে দেন সত্যর শ্বশুরবাড়িতে খবর পাঠাবার। গিরি তাঁতিনি যাবেন, গরুর গাড়ি নিয়ে রাখুও যাবে। গিরির জন্য তসর শাড়ি আসে, রাখুর জন্যে হলদে ছোপানো ধুতি চাদর। মস্ত একটা পেতলের হাঁড়িতে এক হাঁড়ি ঘানি মাখা তেল, আর মস্ত একটা মটকিতে বোঝাই কাঁচা কল্লা। এই দৃশ্য দেখলেই ঘটনাটা বুঝতে পারবে সত্যর শাশুড়ি, মুখ ফুটে বলতেও হবে না। ওরা বেরোবার মুখে রামকালী হঠাৎ থামান। মোক্ষদাকে উদ্দেশ করে এক গেঁজে টাকা বাড়িয়ে ধরে বলেন, এইটা রাখো, সেখানে লোকজন সবাইকে যেন পরিতোষ করে আসে। গিরির হাতে দাও গিয়ে। সংসার শুদ্ধ সবাই আহ্লাদে ভাসছে। দিন তারিণীর মৃত্যু শোক এ আহ্লাদকে পরাভূত করতে পারছে না। শুধু রামকালী যেন পরাভূত হয়ে যাচ্ছেন, চেষ্টা করেও তেমন আহ্লাদ আনতে পারছেন না। মনে হলো রামকালীর কি যেন একটা লোকসানি ঘটেছে। সত্য বড় হয়ে যাচ্ছে, সত্য বড় হয়ে গেছে। তবু যেন কোথায় একটু আশা ছিল। মাতৃশ্রাদ্ধের বিরাট কাজের মধ্যে দেখছিলেন সত্যর ছোটাছুটি, আসা যাওয়া, গাল গল্প। মনে করেছিলেন যা ভাবছিলাম তা নয়, শুধু শ্বশুরবাড়ির চাপে পড়েই। আর ভাবছিলেন হাতের কাজটা হালকা হলেই সত্যকে কাছে ডেকে বসিয়ে কথা বলবেন। কিন্তু কাজ না মিটতেই মোক্ষদা এলেন ভগ্নদূতের মূর্তিতে। আর কাকে কাছে বসাবেন রামকালী? অনেক দূরে চলে গেল সে যে। না, কাছে আর কোনোদিন পাবেন না রামকালী। এক নূতন চক্রের চক্রান্তে পড়ে অন্য আর এক রাজ্যের প্রজা হয়ে গেছে সত্য। সে রাজ্য প্রমীলার রাজ্য, সে চক্রান্ত বিধাতার চক্রের। আজ তাহলে এই পর্যন্ত। আবার পরবর্তী অংশ নিয়ে হাজির হব আগামী অডিওতে। ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী অংশ প্রকাশের সঙ্গে সঙ্গেই আপনারা শুনতে পাবেন। কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আবার এলাম আপনাদের অনুরোধের গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ শোনাব আশাপূর্ণা দেবীর সেই বিখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। তবে গল্পে যাওয়ার আগে একটা অনুরোধ জানিয়ে রাখি, এই চ্যানেলটিকে সমৃদ্ধ করতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী অংশ প্রকাশের সঙ্গে সঙ্গে আপনারা শুনতে পাবেন। তো চলুন শোনা যাক আজকের গল্প, সেই ধারাবাহিক উপন্যাস প্রথম প্রতিশ্রুতির ৬ষ্ঠ অধ্যায়। নবকুমার চলে গিয়ে পর্যন্ত এই কটা দিন আরো টোটো করে বেড়াচ্ছিল সত্য। নবকুমারের উপস্থিতিতে সামান্য যেটুকু সাবধান হতে হচ্ছিল তাও ঘুচেছিল। হঠাৎ মোক্ষদার মোক্ষম আবিষ্কারের ফলে স্বাধীনতার সাংঘাতিক রকম খর্ব হয়ে গেল। বিদ্রোহ করা চলছে না, উঠতে বসতে উপদেশের ঠেলা। দরজায় বসিসনি, দুজনের মাঝখান দিয়ে যাসনি, আর সন্ধ্যা হয়ে গেলে উঠোনে নামবি না, শনি মঙ্গলবার পথে বেরুবি না, পুকুর ঘাটে একা যাসনি। নিষেধের বৃন্দাবন একেবারে। শুধু তাই নয়, পায়ের আঙুলের উপর আংটি পরে থাকো, চুলের আগায় আর শাড়ির কোল আঁচলে সর্বদা গিট বেঁধে রাখো, শত্রুপক্ষ জাতীয় কোনো মহিলাকে দেখলেই সরে থেকো, এবং
নজর খরা কোনো মহিলার নজরে পড়ে গেছো সন্দেহ হলেই দেহের কোনোখানে লোহা পুড়িয়ে ছ্যাঁকা দাও। এইসব অনুশাসনের শাসনে চলতে হচ্ছে সত্যকে, যেন সত্যকে এরা বেঁধে মারছে। তবু সত্য যখন তখনই ভয়ানক অঘটন ঘটিয়ে বসছে। যেমন অন্যমনস্কতায় পান ধোয়া জল মারিয়ে গেল, মাছ ধোয়া জল ডিঙিয়ে গেল, ছেঁচতলায় নিজের শাড়িখানা মেলে দিয়ে বসল। এই সব সর্বনেশে কাণ্ড। ভুবনেশ্বরী কেবল বলে, অসত্য, কি করে বসবি? আয় না আমার কাছে, এসে একটু বস না। এক আধবার বসে সত্য, হয়তো ভিতরের কোনো ক্লান্তিতেই, কিন্তু বেশিক্ষণ মায়ের কাছে থাকতে তার লজ্জা করে। একদিন রামকালীর কাছে নালিশ পৌঁছল। বলা হলো, তুমি একটু ওকে শাসন করো। কিন্তু রামকালী কি শাসন করলেন, নাকি চিকিৎসক জনচিত নিষেধের বাণী বর্ষণ করলেন? না, সেসব তিনি কিছুই করলেন না। কেন কে জানে, ভিতরে ভিতরে একটা পীড়া বোধ করছেন তিনি। কেমন যেন একটা বিমুখতা, যেন শেষ সম্বলটুকুও হারিয়েছেন, তাই মনের মধ্যে নির্লিপ্ত শূন্যতা। মেয়েকে যে তিনি কিছু বলেননি তা নয়। একদিন মেয়েকে ডেকে বললেন, শোনো মা, গুরুজনরা যা বলছেন মন দিয়ে শুনবে। ওরা বোঝেন, ওদের কথা না মেনে চললে ক্ষতি হতে পারে। কেমন? অভিমানে সত্য 3 দিন শুয়ে রইল। ভুবনেশ্বরী অনুযোগ করে বললে, এইটাই তো তোমরা চাও, বেশ তো, যা চাও তাই হচ্ছে। সত্যি হঠাৎ সত্য চুপচাপ হয়ে গেল। কিন্তু এত কিছু করেও ক্ষতিকে কি রোধ করা গেল? না। রামকালী যে এখন গ্রহের কোপে পড়েছেন। রামকালী মহাগুরু নিপাতের বিপাক মুক্ত হতে পারছেন না। তাই রামকালীর প্রথম দৈহিত্র সন্তান পৃথিবীর আলোয় উদ্ভাসিত না হতেই অন্ধকারের রাজ্যে হারিয়ে গেল। কিন্তু সত্য তো সবকিছু বিধিনিষেধ ইদানিং মেনে চলছিল। অবশ্য মোক্ষদা বললেন, কি আর বলবো, এসেই গোড়ার কালে ডিঙ্গিপনা করার ফল। হ্যাঁ, কিন্তু চিকিৎসক রামকালী তা বললেন না। রামকালীর হঠাৎ মনে হয়, এ বোধ করি তার নিজেরই অবহেলার ফল। পিতা হিসাবে না হোক, চিকিৎসক হিসাবে তার আরো একটু কর্তব্য ছিল। রামকালীর অপরাধটা কোথায়? এই তো কটা দিন আগে তেল সন্দেশ সহকারে খবর পাঠানো হয়েছিল সত্যের শ্বশুর বাড়িতে, এবং এলোকেশী হেন মানুষও খবরদাত্রীকে একখানি নূতন কাপড়দানে পুরস্কৃত করেছিলেন। বউকে বাপের ঘরে রাখার অনুমতিও দিয়েছিলেন দীর্ঘকালের জন্য। আবার এখন এই বার্তা সেখানে পাঠাতে হবে। ঘটা করে মেয়ের সাথ দিচ্ছিলেন বউয়ের বড়লোক বাপ, তা নয়, মূলে হাফাত। হয়েছিল অবশ্যই মেয়ে সন্তান, তবু তো প্রথম সন্তান। এখন সত্য তো ভাঙা হয়ে গেল, আর তো সত্য অখণ্ড পোয়াতি রইল না। কোনো শুভ কর্মে নিয়ম লক্ষণের কাজে আগ বাড়িয়ে আসতে পারবে না সত্য। ওদিক থেকে বেহান এলোকেশী কড়া হুকুম দিলেন, শরীর স্বাস্থ্য একটু ভালো হলেই যেন মেয়েকে পালকি চড়িয়ে পাঠিয়ে দেন বেহান। আহ্লাদের মেয়ে বাপের বাড়ি গিয়ে আহ্লাদেপনা করেই যে এটা ঘটিয়েছে, তাতে আর সন্দেহ কি? ওই বচন হজম করতে হলো রামকালীকে। এর নির্দেশ মানতেই হলো। আবার রাসুকে যেতে হলো সত্যর শ্বশুর বাড়ি। কিন্তু রামকালীর গ্রহের কোপ কি কাটল?
মহাগুরু নিপাতের বছর পূর্ণ হয়েও তো আরও একটা বছর কেটে গেল। তবু রামকালীর সংসারে অঘটন ঘটতে লাগলো কেন? কোনোখানে কিছু নেই। নেড়ু নামে নিরীহ ছেলেটা হঠাৎ একদিন হারিয়ে গেল, ঠিক যেমন করে একদিন রামকালী হারিয়ে গিয়েছিলেন। কিন্তু নেড়ু তো খড়ম পেটা খায়নি। কেন হলো? অনেক খোঁজাখুঁজি করলেন রামকালী। কুঞ্জ অনেক কাঁদলেন, কিন্তু নেড়ুর বার্তা পাওয়া গেল না। আবার শুধু তাই নয়, এর কমাস পরেই কাশীশ্বরী মারা গেলেন। আরও কমাস পরে শিবজয়ার বড় মেয়ে বিধবা হয়ে বাপের বাড়িতে আশ্রয় নিল এক পাল ছেলে মেয়ে নিয়ে। এসব হ্যাপা রামকালীকে নিতে হচ্ছে। আর মজা নেই। শত অসুবিধের মধ্যেও রামকালী কাউকে বলে না সুবিধে হবে না, অথবা আর পারা যাচ্ছে না। বিধবা হয়ে বাপের বাড়ি আসা খুড়তুতো বোনের বিয়ের যোগ্যী দুটো মেয়ের জন্য পাত্র খুঁজতে ঘটক ঠিক করে স্যাকরা ডেকে পাঠালেন। বোনের ছেলে চারটেকে কাউকে টোলে, কাউকে পাঠশালে ভর্তি করে দিলেন। কর্তব্যের ত্রুটি করছেন না রামকালী, করছেন না কোনো অনাচার। অথচ বারে বারেই ভাগ্যের মার পড়ছে তাঁর উপর। ঘণ্টা কয়েকের ভেদবমিতে ভুবনেশ্বরী মারা গেল। রামকালী কোবরেজের ডেকে কথা কওয়া ওষুধের সমস্ত মাহাত্ম্য কি ব্যর্থ হলো? হয়তো ব্যর্থই হলো। নিয়তিকে কে পারে ঠেকাতে? তবু চেষ্টা করবার সময়টাও পেলেন না রামকালী। সেই যে মাঝরাতে বিছানা ছেড়ে, সেই যে ঘাটের ধারে গিয়ে পড়েছিল আর উঠে আসেনি, কাউকে জানায়নি। বাগদি বুড়ি শেষ রাত্রে ঘাটে গিয়ে আবিষ্কার করল এই ভয়ঙ্কর ঘটনার দৃশ্য। রামকালী নাড়িটায় একবার হাত দিয়েই স্পন্দনহীন পাখাটা নামিয়ে ঝুঁকে বসে রুদ্ধ কম্পিত স্বরে বললেন, মেজো বউ, এ কি করলে? রাসু হাতে ধরা প্রদীপটা রোগিণীর মুখের আরো কাছে এগিয়ে আনল। ভুবনেশ্বরী কষ্টে চোখের পাতা টেনে চোখ দুটো খুলল একবার। তারপর কি একটা বলতে গেল, ঠোঁট নাড়তে পারল না। চোখের কোণ থেকে দুফোঁটা জল রগ বেয়ে গড়িয়ে পড়ল। কিছু একটা বলবার জন্যে ভয়ঙ্কর একটা আকুলতা যে সেই মৃত্যু পথযাত্রিনীর ভিতরটাকে তোলপাড় করছে, তা সেই বাতাসে কাঁপা ক্ষীণ প্রদীপ শিখার আলোতেও ধরা পড়ল। রামকালী তেমনি রুদ্ধ গম্ভীর আবেগ কম্পিত গলায় বললেন, মেজো বউ, এমন কঠিন শাস্তি কেন? কেন? ভুবনেশ্বরীর শুধু ঠোঁটটা নড়ে উঠল। উচ্চারিত হল, ছি, তুমি সত্যকে না দেখেই চললে মেজো বউ। হঠাৎ সেই কাঠ হয়ে আসা দেহটা বিদ্যুতাহতের মতো নড়ে উঠল। এক ঝলক জল সেই কঠোরগত চোখের চারধার থেকে উথলে উঠে গড়িয়ে পড়ল। বাতাসের ঝটকায় রাসুর হাতের প্রদীপটা নিভে গেল। গত রাত্রে সহজ সুস্থ ভুবনেশ্বরী সংসারের বহুবিধ কাজ সেরে আগামী সকালের রসদ বাবদ তিনটে মোচা কুটে রেখে এক জামবাটি ডাল ভিজিয়ে ঘুমোতে গিয়েছিল। আজ আর সেই সকালের মুখ সে দেখতে পেল না। ভোরের প্রথম আলো এক জোড়া ঘুমন্ত চোখের উপর এসে স্থির হয়ে পড়ে রইল ব্যর্থতার গ্লানি বহন করে। রাসু হাউমাউ করে কেঁদে উঠল যে যেখানে ছিল সকলেই। মোক্ষদার তীক্ষ্ণ তীক্ষ্ণ চিৎকার প্রথম ভোরের স্নিগ্ধ পবিত্রতাকে যেন দীর্ণ বিদীর্ণ করে ধিক্কার দিয়ে উঠল। কুঞ্জ ভাসুর মানুষ, বেশি কাছে আসবেন না।
তাই দূরে বসে বুক চাপড়ে বলে উঠলেন, জীবন ভোর এত লোককে বাঁচালে রামকালী, আজ সোনার প্রতিভা ঘরের লক্ষ্মীকে তুমি বাঁচাতে পারলে না, তুমি হেরে গেলে। হ্যাঁ। রামকালী শুধু একবার সেই হাহাকারের দিকে ফিরে তাকালেন, কিন্তু বলতে পারলেন না, যুদ্ধের অবকাশ পেলাম কই। সেজকর্তা ভাঙা ভাঙা গলায় মন্ত্রোচ্চারণের ভঙ্গিতে বললেন, নারায়ণ নারায়ণ, অন্তিমে নারায়ণ। রামকালী, আত্মা এখনো এখানে অবস্থান করছে, নারায়ণের নাম করো, আপনারা করুন। বলে রামকালী উঠে দাঁড়ালেন। ভুবনেশ্বরীর শ্রাদ্ধ ভালো করেই হলো। বাড়িতে 5টা বুড়ি আছে বলে যে আর কেউ তার প্রাপ্য পাওনা পাবে না, এমন নীতিতে বিশ্বাসী নন রামকালী। আয়োজন দেখে ক্ষুব্ধ মোক্ষদা রামকালীকে বললেন, হ্যাঁ রামকালী, আমাদের কথা না হয় ছেড়েই দিলে, কিন্তু তোমার খুড়ো এখনো বেঁচে আছে, তার চোখের সামনে একটা কচি বউয়ের ছেড়াত্ত এত ঘটা করা কি বেশ বিবেচনার কাজ হচ্ছে? তোমাদের কথা ছেড়ে দেওয়ার কিছু নেই, কারুর কথাই আমি ছেড়ে দিচ্ছি না, কিন্তু যেটা বিধি সেটাই করছি। 5টা বুড়ির চোখের সামনে ওই কচি বউটার সমারোহ করে ছেড়াত্ত করাই তাহলে বিধি? আত্মার বয়স নেই, কিন্তু চোখে যে সহ্য করতে পারা যায় না রামকালী। জগতে অনেক জিনিসই সহ্য করে নিতে হয়, ও নিয়ে বৃথা আলোচনায় ফল কি? মোক্ষদা চুপ করে গেলেন। কথাটা সত্যি বই কি, কনিষ্ঠ জনের মৃত্যুটাই যদি সহ্য করে নেওয়া যায়, তার সেই প্রিয় পরিচিত মূর্তিটা আগুনে পুড়িয়ে শেষ করে চিতায় জল ঢেলে সবাই আবার যদি খাওয়া যায়, ঘুমানো যায়, তবে আর কোন মুখে বলা চলে যে তার পারলৌকিক কাজটা চোখ মেলে দেখে সহ্য করবার ক্ষমতা নেই আমার? কিন্তু মায়ের শ্রাদ্ধটা চোখে দেখবার ক্ষমতা ছেলে মানুষ সত্যবতীর হবে না বলেই কি নিয়ে আসা হলো না তাকে? কিন্তু না, তা নয়, নিজেরই তার আশা সম্ভাবনা হলো না। কারণ সে যখন মায়ের মৃত্যু সংবাদ পেল, তখন 2 দিনের ছেলে নিয়ে সে আঁতুড় ঘরে। ভুবনেশ্বরী যেদিন ভোরে মারা গেছেন, ঠিক সেই দিনই সকালবেলা সত্যর দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হয়েছে, পুত্র সন্তান। 2 পরিবার থেকে 2 জন লোক কুটুম বাড়ি এসেছে খবর জানাজানি করতে। একজন জন্মের আর আরেকজন মৃত্যুর খবর বহন করে। সত্য যে প্রসবের প্রাক্কালে বাপের বাড়ি আসেনি, তার কারণ আছে, যদিও ধরতে গেলে কারণটা নিতান্তই মেয়েলে। সত্যর প্রথমবারের ঘটনাটাই এমন অনিয়মের কারণ। বাপের বাড়িতে যখন অমন একটা অপয়া ব্যাপার ঘটে গেছে, তখন পালা বদল হোক। তাই এবারে দুপক্ষ থেকেই একমত হয়ে স্থির করা হয়েছিল, এবার সত্যর সন্তান মাতুলালয়ে ভূমিষ্ঠ না হয়ে পিত্রালয়ে ভূমিষ্ঠ হবে। তাই সত্য ওখানে আছে, অবশ্য ভালোই আছে। এলোকেশী বড় মুখ করে লোক পাঠিয়েছিলেন বড় লোক কুটুম বাড়ি। তাকে বলে দিয়েছিলেন, এই দেখ শোন, শুভ সংবাদের বকশিস হিসাবে পেতলের গামলা দিলে নিবি না, বলবি ঘড়া কই। কিন্তু ঘড়া গামলা তার কিছুই চাওয়া হলো না। এসে শুনল এই বিপদ। ওদিকে সত্যবতীও পুলকে আনন্দে আশায় গর্বে প্রত্যাশিত হয়ে বসেছিল, কখন সংবাদদাতা ঘোড়া নিয়ে ফিরবে। কিন্তু তার ফেরা পর্যন্ত আর অপেক্ষা করে বসে থাকতে হলো না। লোক এলো ওদিক থেকে। এলোকেশী আঁতুড়ের দরজায় এসে মুখটা কঠিন কোমলে করে বললেন, শোনো,
আঁতুড় ঘরে কাঁদতে নেই, কাঁদলে ছেলের অকল্যাণের ভয়, নারীর দোষ হবার ভয় হয়। তাই সাবধান করে দিয়ে খবরটা বলি বৌমা, ভেদ বমি হয়ে তোমার মাটি মরেছেন। লুকোছাপা করে রাখবার খবর তো নয়, চতুর্থী করা না হোক, দুদিন মাছ ভাতটা তো বন্ধ দিতে হবে, তাই জানিয়েই দিলাম। দেখি আবার ভরচাজকে জিজ্ঞাসাবাদ করতে পাঠাই, এক্ষেত্রে কি কি ব্যবস্থা বিধি আছে। সত্যি সত্যবতী ডুকরে কেঁদে ওঠেনি। স্তম্ভিত বিস্ময়ে শুকনো চোখ দুটো মেলে বসেই ছিল অনেকক্ষণ। তারপর কখন এক সময় নবজাত শিশুটা তার দেহের ওজনের চেয়ে অনেক গুণ বেশি চিৎকার করে উঠেছে, ধীরে ধীরে তাকে কোলে তুলে নিয়ে এদিকে পিঠ ফিরিয়ে চুপ করে বসে থেকেছে দেওয়ালের দিকে মুখ করে। মা যে নেই, মাকে আর দেখতে পাবো না, এ কথাটা মনে রাখতে পারছে না সত্য। শুধু মনে হচ্ছে সেই চির মমতাময়ী মানুষটা যেন ভয়ঙ্করী এক নিষ্ঠুর খেলায় মেতে এক ছুটে কোন দূর দূরান্ত লোকে পৌঁছে গিয়ে সত্যকে দুয়ো দিয়ে ব্যঙ্গ হাসি হাসছে। এখন মনে পড়ছে ছেলেবেলাকার সত্যর সেই মার প্রতি ঔদাসীন্যের দুঃখ। মাকে কেন ভালো করে দেখেনি সত্য? দুদণ্ড কেন স্থির হয়ে বসেনি মার কোলের কাছে? কেন রাতে আর 5টা মেয়ের সঙ্গে ঠাকুমার ঘরে শোয়ার বদলে মায়ের গলাটি জড়িয়ে ধরে ঘুমায়নি? প্রায়ই তো সেই কুণ্ঠিত মানুষটি ভীরু ভীরু মুখটি হাসিতে উজ্জ্বল করে চুপি চুপি অনুনয় করত, এ ঘরে আমার কাছে শুবি আয় না সত্য, রূপকথার গল্প বলবো রে, আয় আমার কাছে। কিন্তু কোনোদিন সত্য তার মান রাখত না। নিতান্ত তাচ্ছিল্যে বলতো, কতই না তুমি গল্প জানো, ও ঘরে বলে আমার বন্ধুরা সবাই, ওদের ছেড়ে আমি তোমার কাছে শুতে আসবো? বলিহারি কথা বটে তোমার। হা ভগবান, একবারের জন্য সেই দিনটা এনে দিতে পারো না? তাহলে তো সত্য সেই দিনের সেই নিষ্ঠুর মেয়েটার পাপের প্রায়শ্চিত্ত করে। সেই ছোটখাটো দেহটাকে দুহাতে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে বলে, মাগো, নিষ্ঠুর ছিল না সেই মেয়েটা, শুধু অবোধ ছিল, মাগো। সত্য যদি এখনই মরে যায়, স্বর্গ নামক সেই জায়গাটায় কি মার সঙ্গে দেখা হবে? তাহলে তো সত্য তার বুকে ঝাঁপিয়ে পড়ে ডুকরে কেঁদে উঠবে, মাগো, এত পাষাণ তুমি কি করে হলে মা, কি করে? সত্যর চোখের জল ছেলের গায়ে লাগে। সত্য আঁচলটা তুলে ঘষে ঘষে চোখটা শুকনো করে ফেলে সভয়ে তাকিয়ে দেখে ছেলের গায়ে কোথাও জলের ফোঁটা লেগে আছে কিনা। হ্যাঁ তো, এই তো জলের ফোঁটা। শিউরে ওঠে সত্য। হে মা ষষ্ঠী, তুমি রক্ষা করো, এমন বুদ্ধিহীনের মতো কাজ আমি আর কখনো করব না। কল্পিত সেই জলের ফোঁটা আঁচলের কোণ দিয়ে মুছে নিয়ে ছেলেকে নিবিড় করে ধরে সত্য। মৃত্যুর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে জীবনের মুখোমুখি সে বসে। আজ তাহলে এই পর্যন্ত। আবার পরবর্তী অংশ শুনতে পাবেন আগামী অডিওতে। ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী অংশ প্রকাশের সঙ্গে সঙ্গে আপনি শুনতে পাবেন। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে মতামত জানাবেন। আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।